রূপকথার অদ্ভুত এক মায়াবী জগৎ, যেখানে রাজত্ব ছিল শক্তিশালী সিংহের। একসময় সাজানো গোছানো এই সুন্দর জগৎটা দখল করে নেয় ভয়ঙ্কর ডাইনি রানী। বরফের চাদরে ঢেকে দেয় সবকিছু, যার বিরুদ্ধাচরণ করলেই হাতের স্পর্শে মুহূর্তেই সবকিছু পাথরের মূর্তিতে পরিণত হয়। এভাবেই দীর্ঘ ১০০ বছর জুলুম আর নিষ্ঠুরতায় ছেয়ে যায় রূপকথার গোছানো রাজ্য। এমনই রহস্য রোমাঞ্চে ভরা দুর্দান্ত গল্প নিয়ে আমাদের আজকের আয়োজন দ্য ক্রনিক্যাল অফ নার্নিয়া। বন্ধুরা, মূল গল্পে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। মুভির শুরুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দৃশ্য দেখানো হয়। আকাশে ভয়ঙ্কর লড়াই চলছে। শত্রু ও মিত্র উভয় পক্ষই একে অন্যের বিমান ধ্বংসের খেলায় মেতে উঠেছে। আকাশ থেকে বৃষ্টির মতো বোমা ফেলা হচ্ছে। এই ভয়ঙ্কর মুহূর্তে হেলেন তার সন্তানদের বাঁচানোর জন্য সবাইকে নিয়ে বেজমেন্টে লুকিয়ে পড়ে। পরের দিন অন্য সবার মতো হেলেন তার সন্তানদের স্টেশনে নিয়ে এসেছে, কারণ সবাই তাদের সন্তানদের নিরাপদে রাখার জন্য শহর থেকে দূরে পাঠিয়ে দিচ্ছে। হেলেনের স্বামী প্রিভেন্সি যুদ্ধে গেছে, তাই তার পক্ষে একা এই সংকটময় মুহূর্তে সন্তানদের সুরক্ষিত রাখা সম্ভব না। যাই হোক, গল্পের গভীরে যাওয়ার আগে সবার নাম জেনে নেওয়া যাক। বড় ছেলের নাম পিটার আর ছোট ছেলের নাম এডমন। বড় মেয়ের নাম সুজান এবং ছোট মেয়ের নাম লুসি। অনিচ্ছা সত্ত্বেও তারা সবাই এক আত্মীয়ের বাড়ি যাচ্ছে। বিধ্বস্ত এই পরিস্থিতির মধ্যে বাবা মারা তাদের আদরের সন্তানদের নিরাপদে রাখতে দূরে পাঠিয়ে দিচ্ছে। পরের দৃশ্যে দেখা যায় বাচ্চারা একটা ছোট্ট স্টেশনে এসে পৌঁছালেও এখনও কেউ তাদের নিতে আসেনি। একটু পর ঘোড়ার গাড়ি নিয়ে মিসেস ম্যাকক্রিরি তাদের নিতে আসে। তিনি বাচ্চাদের নিয়ে বাড়িতে পৌঁছে বলে, প্রফেসর ক্রিক বাচ্চাদের তেমন একটা পছন্দ করেন না। তোমাদের এখানে থাকতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবে। কোনো হট্টগোল দৌড়ঝাঁপ করা যাবে না। তখন সুজান একটা পুরনো মূর্তিতে হাত দেওয়ার আগেই মিসেস ম্যাকক্রিডি চেঁচিয়ে বলে, এমনকি এখানকার কোনো জিনিস স্পর্শ করবে না। রাতে লুসির মন খারাপ হলে সুজান ও পিটার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলে, আমরা অল্প কিছুদিনের মধ্যে বাড়ি ফিরে যাব। তাছাড়া বাইরে অনেক জায়গা আছে, আমরা সেখানে খেলাধুলা করতে পারবো, অনেক মজা হবে। এডমন কিছুটা একগুঁয়ে স্বভাবের। সে উঠতি বয়সী হওয়ায় বড় ভাইয়ের কোনো কথাই সহ্য করতে পারে না। একদিন বাচ্চারা সময় কাটানোর জন্য লুসির অনুরোধে লুকোচুরি খেলা শুরু করে। সুজান ও এডমন নিজেদের মতো লুকিয়ে পড়লে লুসি একটা ঘরে গিয়ে সাদা কাপড়ে ঢাকা আলমারি দেখে সেটার মধ্যে লুকিয়ে পড়ে। তখন সে আলমারির মধ্যে থেকে অন্য এক বরফে ঢাকা রূপকথার রাজ্যে পৌঁছে যায়। লুসি কিছুই বুঝে উঠতে পারে না। সে একটু সামনে এগিয়ে যেতেই পুরনো দিনের ল্যাম্পপোস্ট দেখতে পায়। হঠাৎ একটা অর্ধেক মানুষ অর্ধেক ছাগলের মতো একজনকে দেখে ভয়ে দুজনে লুকিয়ে পড়ে। লুসি একটু সাহস করে এগিয়ে এসে বলে, তুমি কে আর দেখতে এরকম কেন? তখন গাছের আড়াল থেকে বলে ওঠে, আমি একটা ফন, আমার নাম টামনাস। কিন্তু তুমি এখানে কি করছো? লুসি তার নাম জানিয়ে বলে, একটা আলমারির মধ্যে খেলার সময় আমি হঠাৎ করে এখানে চলে এসেছি। টামনাস তাকে বলে, কিন্তু এটা তো নার্নিয়া, এখানকার সব কিছুই নার্নিয়ার অংশ। লুসি এখনও তার কথা বিশ্বাস করতে পারছে না। তখন টামনাস লুসিকে তার সাথে নাস্তা করার দাওয়াত দেয়। একটু ইতস্তত বোধ করলেও লুসি বরফে ঢাকা জঙ্গলের মধ্যে দিয়ে টামনাসের বাড়ি এসে পৌঁছায়। কথার প্রসঙ্গে লুসি বলে ওঠে, শীতকাল খুব একটা খারাপ না, অনেক মজা হয়, ক্রিসমাসে অনেক উপহার পাওয়া যায়। তখন টামনাস বলে, নার্নিয়াতে গত ১০০ বছরে কোনো ক্রিসমাস হয়নি, এমনকি শীতকালও শেষ হয়নি। পুরনো দিনের স্মৃতি মনে করে টামনাস বলে, একসময় ক্রিসমাসে অনেক মজা হতো, আমরা নেচে গিয়ে সারা রাত কাটিয়ে দিতাম। এরপর সে লুসিকে বাঁশি বাজিয়ে শোনায়। তখন লুসি লক্ষ্য করে আগুনের মধ্যে পুরনো স্মৃতি ভেসে ওঠে। লুসি ঘুমিয়ে পড়লে হঠাৎই আগুনে একটা সিংহের গর্জনের শব্দে আলো নিভে যায়। ঘুম ভাঙতে লুসি লক্ষ্য করে টামনাস ভয়ে জড়সড় হয়ে এক কোণায় বসে আছে। লুসি জানতে চায়, তোমার কি হয়েছে? টামনাস তাকে জানায়, আমি অনিচ্ছা সত্ত্বেও খুব খারাপ কিছু করেছি। লুসি তাকে বলে, তুমি একটা ভালো ফন, খারাপ কিছুই করতে পারো না। তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে, এখন ফিরে যেতে হবে। টামনাস বলে, সেটা এখন সম্ভব না, আমি নিরুপায়, তোমাকে কিডন্যাপ করেছি। ডাইনি রানীর নির্দেশে তোমাকে বন্দি করেছি। সে নির্দেশ দিয়েছে কোনো মানুষকে দেখলে তার কাছে ধরে নিয়ে যেতে হবে।
ওই ডাইনি রানীর জন্যই নার্নিয়া সবসময় বরফে ঢাকা থাকে। লুসি এখনও এসব কিছু বিশ্বাস করে না। সে তাকে বন্ধু সম্বোধন করলে টামনাস নিজের জীবনের ঝুঁকি নিয়ে লুসিকে সেই ল্যাম্পপোস্টের কাছে নিয়ে যায়। টামনাস তাকে বলে এই জঙ্গল সম্পূর্ণ গুপ্তচরে ভরা, এমনকি কিছু গাছপালাও তার হয়ে কাজ করে। লুসি টামনাসকে বিদায় জানিয়ে ফিরে এসে দেখে তার ভাইয়েরা এখনও লুকিয়ে খেলা করছে। আসলে পৃথিবীতে একটুও সময় পার হয়নি, তারা মাত্রই খেলা শুরু করেছে। লুসি তাদের বলে আমি কয়েক ঘন্টা এখানে ছিলাম না, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। মজার ব্যাপার হলো সুজান আলমারির ভেতরে গিয়ে কিছুই দেখতে পায় না। লুসি তাদের বোঝাতে ব্যর্থ হয়। সেদিন রাতে লুসি আবারও ওই আলমারির কাছে যায়। তখন এডমন তাকে দেখে সেও ভেতরে ঢুকে নার্নিয়া চলে আসে। এডমন আশেপাশে কোথাও লুসিকে খুঁজে পায় না। ঠিক তখন সেখানে ডাইনি রানী জেডিস চলে আসে। এডমন তাকে জানায় আমি আমার বোন লুসিকে খুঁজতে এখানে এসেছি। রানী জেডিস তার কাছে জানতে চায় তোমরা কয় ভাই বোন। এডমন তাকে জানায় আমরা 4 ভাই বোন, তবে এখানে 2 জন এসেছি। ডাইনি রানী কিছু একটা ভেবে এডমনকে বলে তোমার নিশ্চয় ঠান্ডা লাগছে। এরপর সে কাছে ডেকে নিয়ে আদর করে তার পছন্দের খাবার খাওয়ায়। এর ফাঁকে তার ভাই বোনেদের সম্পর্কে জানতে চায়। এডমন যেহেতু তার বড় ভাইকে সহ্য করতে পারে না, তাই এই প্রশ্ন শুনে বিরক্তি প্রকাশ করে। রানী জেডিস এডমনকে লোভ দেখিয়ে বলে আমার কোনো সন্তান নেই, আমি তোমার মতো একজনকে খুঁজছিলাম। তুমি কি আমার রাজকুমার হবে, যে ভবিষ্যতে নার্নিয়ার রাজা হবে? এডমন খুশি হয়ে যায়। তখন জেডিস বলে তার জন্য তোমার সব ভাই বোনদের এখানে আমার কাছে নিয়ে আসতে হবে। এডমন জানতে চায় আমার ভাই পিটারও কি রাজা হবে? রানী বলে না না, তুমি রাজা হলে তারা তোমার কর্মচারী হয়ে কাজ করবে। এডমন তার কথায় রাজি হলে রানী বলে সামনে 2 পাহাড়ের মাঝে আমার প্রাসাদ, তুমি তাদের সেখানে নিয়ে আসো। এই বলে রানী চলে যেতে লুসি চলে আসে। সে এডমনকে দেখে খুশি হয়ে যায়। লুসি টামনাসের সাথে দেখা করতে গেছিল। দুজন নার্নিয়া থেকে ফিরে লুসি পিটারকে ঘুম থেকে জাগিয়ে নার্নিয়ার কথা জানায়। পিটার এডমনকে জিজ্ঞেস করলে সে সবকিছু অস্বীকার করে লুসির বানানো গল্প বলে উড়িয়ে দেয়। তখন লুসি রাগ করে দৌড়াতে গিয়ে প্রফেসরকে জড়িয়ে ধরে। প্রফেসর পিটার ও সুজানের কাছে জানতে পারে লুসি নার্নিয়া গিয়েছিল। সবকিছু শুনে প্রফেসর খুব একটা অবাক হয় না, উল্টো পিটারকে বলে তোমরা ভাই বোন একে অন্যের কথা বিশ্বাস করছো না কেন? পরদিন খেলার সময় এডমন ইচ্ছা করে বল মেরে জানালার কাঁচ ভেঙে ফেলে। মিসেস ম্যাকক্রিডির বকার হাত থেকে বাঁচার জন্য সবাই লুকানোর চেষ্টা করলে ওই আলমারির মধ্যে চলে যায় এবং নার্নিয়া এসে পড়ে। পিটার এডমনকে বলে তুমি কেন মিথ্যা বলেছিলে? এডমন বিরক্তর সাথে বলে তোমরা তো লুসির কথাও বিশ্বাস করনি। এরপর লুসির অনুরোধে সবাই টামনাসের সাথে দেখা করতে তার বাড়ির দিকে যায়। সেখানে গিয়ে ভাঙা দরজা দেখে লুসি দৌড়ে ভিতরে গিয়ে দেখে সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। দেওয়ালে টাঙানো একটা নোটিশ থেকে তারা জানতে পারে মানুষের সংস্পর্শে আসার কারণে টামনাসকে রানী জেডিসের নির্দেশে গ্রেফতার করা হয়েছে। সুজান এখান থেকে চলে যেতে চাইলে লুসি বলে আমার কারণে তাকে বন্দি করা হয়েছে। তাদের কথা বলার সময় হঠাৎ একটা পাখির ইশারায় সবাই বাইরে আসে। তখন একটা বিভার সামনে এসে বলে তুমি কি লুসি? এরপর সে টামনাসকে দেওয়া রুমালটা ফিরিয়ে দেয়। লুসি জানায় এটা তো আমি টামনাসকে দিয়েছিলাম, তুমি কিভাবে পেলে? বিভার তাকে বলে এখানে কথা বলার নিরাপদ না, আমার সাথে এসো। সবাই তার সাথে বিভারের বাড়িতে গেলে তার স্ত্রী সবাইকে দেখে খুব খুশি হয়। রাতে খাবার সময় পিটার জানতে চায় আমরা কি টামনাসের জন্য কিছু করতে পারি? বিভার বলে টামনাস এই মুহূর্তে ডাইনি রানী জেডিসের কারাগারে বন্দী, তবে আসলান ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। আসলানের কথা শুনতেই সবাই অবাক হয়। এডমন জানতে চায় আসলানকে। বিভার বলে তোমরা কি সত্যি আসলানকে চেনো না? আসলান হলো নার্নিয়ার আসল রাজা। সে অনেকদিন হলো কোথাও চলে গিয়েছিল, তবে এবার ফিরে এসেছে আর তোমাদের জন্য স্টোন টেবিলের কাছে অপেক্ষা করছে। বাচ্চারা তার কথা কিছুই বুঝে উঠতে পারে না। বিভার কিছুটা বিরক্তির সাথে বলে তোমরা কি ভবিষ্যৎবাণী সম্পর্কে কিছুই জানো না? বিভারের স্ত্রীর অনুরোধে সে শান্ত হয়ে বলে আসলানের ফিরে আসা, টামনাসের বন্দী হওয়া সবকিছুই তোমাদের জন্য ঘটেছে,
কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী দুজন আদমের ছেলে আর দুজন ইভের মেয়েরা এসে ডাইনি রানীর জুলুমের অবসান ঘটাবে। এজন্যই আসলান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের কথা শুনতেই সুজান পিটারকে বলে, যুদ্ধ থেকে নিরাপদ রাখতে মা আমাদেরকে দূরে পাঠিয়ে দিয়েছে। তখন পিটার বলে, তোমরা ভুল ভাবছো, আমরা সাধারণ মানুষ, কোনো যোদ্ধা না। তারা চলে যেতে চাইলে লক্ষ্য করে তাদের ভাই এডমন্ড সেখানে নেই। বিভার জানতে চায় এডমন্ড কি এর আগেও নার্নিয়া এসেছিল কিনা। অন্যদিকে দেখা যায় এডমন্ড ডাইনি রানীর সাথে দেখা করতে তার প্রাসাদে গেছে। তাকে খুঁজতে গিয়ে পিটার ও অন্যান্যরা প্রাসাদের কাছে চলে আসে। পিটার এডমন্ডকে বাঁচাতে যেতে চাইলে বিভার তাকে বাধা দিয়ে বলে, রানী জেডিস এটাই চাই। সে এডমন্ডকে ব্যবহার করে তোমাদেরকে সবাইকে মেরে ফেলতে চায়, যেন ভবিষ্যৎবাণী সত্যি না হতে পারে। তখন সুজান ও পিটার একে অন্যকে দোষারোপ করতে থাকে। লুসি তাদেরকে থামিয়ে দিয়ে বলে, তোমরা যা করছো সেটা দিয়ে কি এডমন্ডকে বাঁচানো যাবে? ওরা দুজন শান্ত হলে বিভার বলে, এখন আসলান ছাড়া আর অন্য কেউ সাহায্য করতে পারবে না। পিটার বলে, তাহলে আমাদের আসলানের কাছে নিয়ে চলো। অন্যদিকে এডমন্ড মহলের ভিতরে গিয়ে দেখে অনেক পাথরের মূর্তি ছড়িয়ে পড়ে আছে। সে ভেতরে হাঁটাহাঁটি করার সময় হঠাৎ একটা নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এডমন্ড তাকে বলে, আমি আদম সন্তান, রানী আমাকে এখানে আসতে বলেছিল। তার কথা শুনে নেকড়েটা তাকে ছেড়ে দিয়ে নিজের রানীর দরবারে নিয়ে যায়। এডমন্ড সেখানে ফাঁকা সিংহাসন দেখে বসে পড়ে। ঠিক তখন ডাইনি রানী চলে আসে। জেডিস তার কাছে জানতে চায়, তোমার ভাই বোনেরা কোথায়? রানী রেগে গেলে এডমন্ড ভয়ে তাকে জানায়, আমি তাদের নার্নিয়াতে নিয়ে এসেছি, তারা এখন বিভারের বাড়িতে আছে। এডমন্ড রানীর কাছে তার পছন্দের খাবার খেতে চাইলে রানীর ইশারায় একজন তাকে বন্দি করে নিয়ে যায়। এরপর রানী নেকড়ে সর্দারকে আদম সন্তানদের খুঁজে বের করার নির্দেশ দেয়। নেকড়ে সর্দার অন্যান্যদের নিয়ে আদম সন্তানদের খুঁজতে বেরিয়ে পড়ে। এই খবর পেয়ে বিভার পিটারদের নিয়ে পালানোর প্রস্তুতি নেয়, কিন্তু ইতিমধ্যে নেকড়েরা তাদের বাড়ির কাছে চলে এসেছে। তবে তারা ভেতরে ঢোকার আগেই বাড়ির নিচে সুড়ঙ্গ দিয়ে বিভার পিটারদের নিয়ে পালিয়ে যায়। হঠাৎ দৌড়াতে গিয়ে লুসি একটা মূর্তিতে হোঁচট খেলে সেটা ভেঙে যায়। তখন আমরা জানতে পারি এই মূর্তিগুলো একসময় জীবন্ত ছিল। ডাইনি রানী তাদের পাথরের মূর্তিতে পরিণত করেছে। পিটার জানতে চায় কি হয়েছিল এখানে। তখন একটা শিয়াল এসে বলে, যেই রানীর বিরোধিতা করবে তার পরিণতি এমনই হবে। বিভার তাকে দেখে ক্ষেপে বিশ্বাসঘাতক বলে ডাকে। শিয়ালটা বলে, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আর বিশ্বাসঘাতকতা করেছে নেকড়েরা। ঠিক তখন নেকড়েরা চলে আসলে শিয়ালটা সবাইকে লুকিয়ে পড়তে বলে। সবাই গাছের ওপর লুকিয়ে পড়লে নেকড়েরা শিয়ালকে ধরে জানতে চায় সে মানুষদের দেখেছে কিনা। একসময় শিয়ালটা বলে, মানুষেরা উত্তর দিকে দৌড়ে পালিয়েছে। নেকড়েরা চলে গেলে রাতে গল্প করার সময় আহত শিয়ালটা চলে যাওয়ার সময় বলে, আমি আসলানের নির্দেশে তার বাহিনীর কাছে খবর নিয়ে যাচ্ছি। তার কথা শুনে বিভার উৎসাহী হয়ে জানতে চাই, তুমি কি আসলানকে দেখেছো? সে কেমন আছে? শিয়ালটা বলে, তোমরা কল্পনাও করতে পারবে না সে কতটা শক্তিশালী। তোমাদের সহযোগিতায় খুব শীঘ্রই ডাইনি রানীর সাথে আমাদের যুদ্ধ হবে। সুজান বলে, আমরা এখানে যুদ্ধ করতে আসিনি। শিয়ালটা বলে, রাজা পিটার অবশ্যই আমাদের জন্য যুদ্ধ করবে, এটাই ভবিষ্যৎবাণীতে বলা আছে। অন্যদিকে এডমন্ডকে শিকলে বেঁধে বন্দি করে রাখা হয়েছে। সে সেখানে শিকলে বাঁধা টামনাসকে দেখতে পায়। এডমন্ড টামনাসের নাম ধরে ডাকলে সে জানতে চায়, তুমি কি লুসির ভাই? সে কোথায়, কেমন আছে? এডমন্ড তার কথার কোনো উত্তরই দিতে পারে না। তখন রানী জেডিস এসে এডমন্ডকে বলে, আমার নেকড়েরা বিভারের বাড়িতে তোমার ভাই বোনদের কাউকেই খুঁজে পায়নি, তারা কোথায় গেছে? এডমন্ড কোনো উত্তর দিতে না পারলে রানী রেগে তাকে মেরে ফেলতে চায়। তখন এডমন্ড বলে ওঠে, তারা সম্ভবত আসলানের সাথে দেখা করতে গেছে। আসলানের কথা শুনতেই রানী কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, সে কোথায় আছে? টামনাস বলে, সে এসবের কিছুই জানে না। তার কথা শুনে রানী আরও রেগে যায়। একটু পর এডমন্ড লক্ষ্য করে রানী তাকেও পাথরের মূর্তি বানিয়ে দিয়েছে। এরপর রানী এডমন্ডকে নিয়ে তার ভাই বোনদের খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিভার পিটারদের স্টোন টেবিলের কাছে নিয়ে যাচ্ছে। তারা যখন বরফের নদী পার হচ্ছিল তখন হঠাৎ পেছনে একজনকে আসতে দেখে দ্রুত কোনো রকমে একটা গর্তে লুকিয়ে পড়ে। একটু পর জীবনের ঝুঁকি নিয়ে বিভার বাইরে গিয়ে দেখে ওটা ছিল সান্টা ক্লজ। দীর্ঘ 100 বছর পর আবারও ক্রিসমাস ফিরে এসেছে, তাই সে সবার জন্য উপহার নিয়ে এসেছে। সান্টা ক্লজ লুসিকে এমন একটা তরল উপহার দেয় যার সাহায্যে সব ধরনের ক্ষত সেরে যাবে।
এবং তাকে একটা ছোট্ট চাকু দেয়। এরপর সুজানকে তীরধনুক উপহার দিয়ে সে বলে, যুদ্ধ কি খুব ভয়াবহ হতে যাচ্ছে? তখন সান্টা ক্লজ তাকে একটা বাঁশি দিয়ে বলে, যখনই কোনো বিপদে পড়বে বাঁচানোর জন্য সাথে সাথে চলে আসবে। এরপর সান্টা ক্লজ পিটারকে রাজকীয় তলোয়ার আর ঢাল উপহার দিয়ে বলে, এটা ব্যবহারের সময় এসে গেছে। সান্টা ক্লজ চলে গেলে পিটার বলে, ক্রিসমাস এসেছে, মানে শীতকাল শেষ হতে যাচ্ছে। তারা দ্রুত ঝর্ণার পাড়ে গিয়ে দেখে ইতিমধ্যে বরফ গলতে শুরু করেছে। নেকড়েদের আসা আওয়াজ শুনতে পেয়ে তারা দ্রুত নদী পার হবার চেষ্টা করে। নদীর মাঝ বরাবর যেতে নেকড়েরা চারিদিক থেকে ঘিরে ধরে এবং একজন বিভারকে কামড় ধরে। একসময় বরফের বাঁধ ভেঙে পড়লে পিটার তার হাতের তলোয়ার বরফের এক খণ্ডের মধ্যে ঢুকিয়ে কোনো রকমে তার বোনদের বাঁচায়। এবারের মতো সবাই নিরাপদে নদীর পাড়ে গিয়ে ওঠে। বিভার তাদের পথ দেখিয়ে সামনে নিয়ে যায়। ইতিমধ্যে বরফে ঢাকা গাছগুলোতে ফুল ফুটতে শুরু করেছে। রানী জেডিস ঝর্ণার কাছে এসে নিজের ক্ষমতা কমে যেতে দেখে রেগে যায়। ঠিক তখন নেকড়েরা সে শিয়ালটাকে ধরে নিয়ে আসে। রানী বিশ্বাসঘাতকতার জন্য তাকে পাথরের মূর্তি করতে চাইলে এডমন্ড বাধা দিয়ে বলে, তারা আসলানের সাথে দেখা করার জন্য ট্রন টেবিলের কাছে গেছে। সেখানে আসলান তার বিশাল বাহিনী নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তার কথা শোনার পর ডাইনি রানী নেকড়েকে তার বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেয় এবং শিয়ালটাকে পাথরের মূর্তি বানিয়ে দেয়। অন্যদিকে পিটার ও তার বোনেরা পাহাড়ের কাছে একটা জায়গায় এসে পৌঁছায়। এখানে অদ্ভুত সব প্রাণীরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সবাই তাদের আসতে দেখে বেশ খুশি হয়। পিটার এগিয়ে গিয়ে একজনকে বলে, আমরা আসলানের সাথে দেখা করতে এসেছি। ঠিক তখন তাঁবুর ভেতর থেকে রাজা আসলান অর্থাৎ একটা বিশাল সিংহ বেরিয়ে আসলে সবাই হাঁটু গেড়ে তাকে সম্মান প্রদর্শন করে। আসলান পিটার, সুজান ও লুসিকে অভ্যর্থনা জানিয়ে তাদের আরেক ভাই কোথায় জানতে চায়। তখন বিভার বলে ওঠে, তাদের ভাই বিশ্বাসঘাতকতা করে এখন রানী জেডিসের হাতে বন্দী। পিটার তার ভাইকে বাঁচাতে আসলানের সাহায্য চায়। লুসি ও সুজান তাকে অনুরোধ করে। পরের দিকে পিটার ছোট্ট একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে দূরে ঝলমল করা একটা প্রাসাদ দেখছিল। আসলান এগিয়ে এসে বলে, একদিন তোমাদের একজন ওই মহলের রাজা হয়ে সিংহাসনে বসবে। আসলান আরও বলে, তুমি কি ভবিষ্যৎবাণী বিশ্বাস করো? আসলে নার্নিয়ায় এমন একটা মহাশক্তি আছে যে আমাদের সকলের নিয়তি নির্ধারণ করে। পিটার বলে, আমি তো আমার পরিবারের সদস্যদেরই নিরাপত্তা দিতে পারিনি। আসলান বলে, তুমি তোমার বোনদের নিরাপদে এতদূর নিয়ে এসেছো, এটাই তোমার সফলতা। আমি তোমার ভাইকে বাঁচাতে সাহায্য করব। বিনিময়ে তোমাকেও আমার পরিবারকে বাঁচাতে সাহায্য করতে হবে। একটু পর লুসি ও সুজান খেলা করছিল। ঠিক তখন দুটা নেকড়ে তাদের কাছে চলে আসে। দুজন ভয়ে গাছে উঠে পড়লে সুজান সান্টা ক্লজের দেওয়া বাঁশি বাজাতে পিটার এসে একটা নেকড়েকে মেরে ফেলে। আর আসলান অন্য নেকড়েটাকে ছেড়ে দিয়ে তার পেছনে লোক পাঠিয়ে দেয় যেন তার পিছু করে এডমন্ডকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। অন্যদিকে এডমন্ডকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। এখানে রানী জেডিসের বাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ঠিক তাই হয়। নেকড়ের পিছু করে আসলানের যোদ্ধারা এডমন্ডকে খুঁজে পেয়ে গার্ডদের মেরে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এই খবর পেয়ে রানী এসে দেখে ওই গাছের সাথে তার বিশ্বস্ত গোলামকে বেঁধে রেখে চলে গেছে। এদিকে এডমন্ড ফিরে আসতে আসলান তাকে কিছু উপদেশ দেয়। ভাইকে দেখে সবাই খুশি হলে আসলান এসে বলে, অতীতে যা হয়েছে সেটা নিয়ে আর কেউ কোনো কথা বলবে না। পরে তারা খাবার সময় পিটার তার ভাই বোনদের বলে, তোমরা দ্রুত এখান থেকে চলে যাবে। আমি মায়ের কাছে তোমাদের সুরক্ষিত রাখার ওয়াদা করেছি। লুসি বলে, তোমার আমাদের সাহায্য প্রয়োজন হতে পারে। এডমন্ড বলে, আমি দেখেছি জেডিস কি করতে পারে। আমি চাই না আমার ভুলের মাসুল এখানকার নিরীহ কেউ ভোগ করুক। তখন সুজান উঠে তীর ধনুক নিয়ে প্র্যাকটিস করতে যায়। মজার ব্যাপার হলো তার তীর লক্ষ্যবস্তুর একটু দূরে লাগলেও লুসির ছোড়া চাকু লক্ষ্যবস্তুর মাঝে আঘাত করে। একটু পর পিটার ও এডমন্ড ঘোড়া নিয়ে তলোয়ারবাজি শুরু করে। তখন বিভার এসে খবর দেয় রানী জেডিস আসলানের সাথে দেখা করার জন্য আসছে। পরের দৃশ্যে দেখা যায় রানী জেডিস এসে আসলানকে বলে, তোমার এখানে একজন বিশ্বাসঘাতক আছে, আর নিয়ম অনুযায়ী বিশ্বাসঘাতককে আমার হাতে তুলে দিতে হবে। পিটার তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে জেডিস সবার উদ্দেশ্যে বলে, যদি এই বিশ্বাসঘাতককে স্টোন টেবিলে মৃত্যুদণ্ড না দেওয়া হয় তাহলে নার্নিয়ার সবাইকে চরম মূল্য দিতে হবে।
তখন আসলান জেডিসের সাথে একা কথা বলতে চায়। দুজন তাঁবুর মধ্যে গিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করে। একসময় আসলান সকলের উদ্দেশ্যে বলে জেডিস এডমন্ডকে মাফ করে দিয়েছে। একথা শুনে সবাই উল্লাস প্রকাশ করে। তখন জেডিস বলে, তুমি যা ওয়াদা করেছো সেটা কি রাখবে? আসলান রেগে গর্জন করে উঠলে জেডিস ভয়ে দ্রুত চলে যায়। তখন লুসি লক্ষ্য করে আসলান কিছুটা চিন্তিত। সেদিন রাতে সবাই ঘুমিয়েছিল, কিন্তু লুসির ঘুম আসছিল না। তখন সে লক্ষ্য করে আসলান একাই কোথাও যাচ্ছে। লুসি সুজানকে জাগিয়ে তার পিছু নেয়। কিছু দূর যেতে আসলান তাদের উপস্থিতি বুঝতে পেরে কাছে ডাকে। আসলান কিছু দূর তাদের সাথে যাওয়ার পর বলে, এখান থেকে আমাকে একাই যেতে হবে। তোমরা আমাকে বিশ্বাস করো, যা হবার সেটা হতে দিতে হবে। আসলান চলে গেলে তার নিষেধ সত্ত্বেও লুসি ও সুজান দূর থেকে তাকে অনুসরণ করতে থাকে। একসময় আসলান স্টোন টেবিলের কাছে গিয়ে দেখে ইতিমধ্যে রানী জেডিসের বাহিনী সেখানে তার জন্য অপেক্ষা করছে। আসলানকে আসতে দেখে সবাই উল্লাস প্রকাশ করে আর তাকে অপমানিত করতে থাকে। রানীর নির্দেশে একজন আসলানকে বেঁধে ফেলে। লুসি ও সুজান দূর থেকে সবকিছু দেখছিল। আসলানকে আরও অপমানিত করার জন্য তার গর্বের প্রতীক ঘাড়ের কেশর কেটে ফেলে এবং তাকে মারার আগে ডাইনি জেডিস বলে, তুমি যে আদম সন্তান ও নার্নিয়ার জন্য নিজের জীবন বিসর্জন দিলে, তোমার মৃত্যুর পর সবকিছু আমার হবে। এরপর তার হাতে থাকা চাকু আসলানের বুকে ঢুকিয়ে দেয়। দূরে দাঁড়িয়ে এসব দেখে কষ্ট পেলেও লুসি ও সুজানের কিছুই করার নাই। জেডিস তার জেনারেলকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। সবাই চলে গেলে লুসি ও সুজান আসলানের কাছে আসে। লুসি তার কাছে থাকা তরলের সাহায্যে আসলানকে বাঁচাতে চাইলে সুজান বলে, অনেক দেরি হয়ে গেছে, ওটা আর কাজ করবে না। দুজন সারা রাত আসলানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। একসময় লুসি গাছের সাহায্যে আসলানের মৃত্যুর খবর তার ভাই পিটারের কাছে পাঠিয়ে দেয়। পিটার আসলানের সেনাপতির সাথে যুদ্ধের পরিকল্পনা করে আর এডমন্ড তাকে উৎসাহ আর সাহস যোগায়। পরের দৃশ্যে দেখা যায় আসলানের বাহিনী পিটারের নেতৃত্বে যুদ্ধের জন্য ময়দানে একত্রিত হয়েছে। ঠিক তখন ডাইনি জেডিস বিশাল হিংস্র বাহিনী নিয়ে চলে আসে। দুপক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলে অনেক নিরীহ প্রাণ যেতে থাকে। বন্ধুরা, যুদ্ধের দৃশ্যগুলো বর্ণনা করার চেয়ে দেখে মজা নেওয়াটা সহজ। আশা করছি তোমাদের ভালো লাগবে। অন্যদিকে লুসি ও সুজান আসলানকে ছেড়ে স্টোন টেবিল থেকে নামতেই সবকিছু কেঁপে ওঠে। লুসি পিছন ফিরে দেখে স্টোন টেবিল ভেঙে গেছে এবং আসলান সেখানে নেই। ঠিক তখন ভোরের আলো ভেদ করে আসলান সামনে আসে। তাকে দেখে দুজন খুশিতে জড়িয়ে ধরে। দুজন বলে, আমরা তোমাকে মরতে দেখেছি। আসলান বলে, ডাইনিটা আত্মত্যাগের শক্তি সম্পর্কে জানলে এমনটা করতো না। যখন কোনো বিশ্বাসঘাতকতা কারো ক্ষতি করে না, তাকে শাস্তি দেওয়া হলে স্টোন টেবিল ভেঙে যাবে, এমনকি সে মৃত্যুর থেকেও ফিরে আসবে। সুজান বলে, আমরা আপনার মৃত্যুর খবর পিটারকে জানিয়ে দিয়েছি। ইতিমধ্যে হয়তো যুদ্ধ শুরু হয়ে গেছে, আমাদের দ্রুত তাদের সাহায্য করতে হবে। আসলান জানায়, আমরা অবশ্যই তাদের সাহায্য করব, তবে একা না, সবাইকে সাথে নিয়ে। এরপর সে লুসি ও সুজানকে পিঠে বসিয়ে ডাইনির প্রাসাদে গিয়ে সমস্ত পাথরে পরিণত হওয়া প্রাণীদের তার শক্তির সাহায্যে মুক্ত করে। এদিকে ভয়াবহ যুদ্ধ চলছে। একসময় পিটারের বাহিনী কিছুটা কোণঠাসা হয়ে পড়লে ডাইনি জেডিস পেছন থেকে পিটারকে মারার চেষ্টা করলে এডমন্ড এসে তার জাদুর লাঠি ভেঙে ফেলে। তখন জেডিস রেগে ওই ভাঙা জাদুর লাঠি এডমন্ডের পেটে ঢুকিয়ে দেয়। পিটার দৌড়ে এসে জেডিসের মুখোমুখি হয়, কিন্তু ডাইনি রানী বেশ শক্তিশালী, পিটার খুব একটা সুবিধা করতে পারে না। ঠিক তখন আরও যোদ্ধা নিয়ে আসলান এসে পৌঁছায়। তাকে দেখে ডাইনি অবাক হয়, তবে সে পিটারের ক্ষতি করার আগেই আসলান ঝাঁপিয়ে পড়ে জেডিসকে মেরে ফেলে। সবাই দৌড়ে আহত এডমন্ডের কাছে যায় এবং লুসি তার কাছে থাকা তরলের এক ফোঁটা এডমন্ডের মুখে দিতেই সে সুস্থ হয়ে ওঠে। এরপর লুসি যুদ্ধে আহত সবাইকে সুস্থ করতে চলে যায়। যুদ্ধের শেষে আসলান রাজ্য অভিষেকের আয়োজন করে।
আসলান লুসিকে পূর্ব দিকের সমুদ্রের রানী ঘোষণা করে। টামনা শেষে সবাইকে মুকুট পরিয়ে দেয়। এডমন্ডকে পশ্চিমের জঙ্গলের রাজা, সুজানকে দক্ষিণের রানী আর পিটারকে উত্তরের রাজাধিরাজ ঘোষণা করে। এরপর সবার উদ্দেশ্যে বলে এরা সবসময় নার্নিয়ার রাজা রানী হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে সবাই যখন আনন্দ উদযাপন করছিল, আসলান নিঃশব্দে সেখান থেকে চলে যায়। এটা দেখে লুসির মন খারাপ হলে টামনাস তাকে জানায় ঠিক সময় মতো সে আবারও ফিরে আসবে। এরপর কেটে গেছে বহু বছর। সবাই প্রাপ্তবয়স্ক রাজা রানীতে পরিণত হয়েছে। একদিন রাজা রানীরা বনের মধ্যে দিয়ে ঘোড়া চালিয়ে যাবার সময় সে ল্যাম্পপোস্টের কাছে এসে পৌঁছায়। লুসি খুঁজতে গিয়ে সে আলমারিটা খুঁজে পায়, আর তারা আবারও পৃথিবীতে ফিরে আসে। ঠিক তখন বল হাতে প্রফেসর ক্রিক সেখানে আসে। কি বন্ধুরা, এই বলের কথা কি তোমাদের মনে আছে? শুরুর দিকে খেলার সময় এডমন্ড এটা দিয়ে জানালার কাঁচ ভেঙেছিল। প্রফেসর বলে, তোমরা আলমারির মধ্যে কি করছিলে? পিটার বলে, আমরা কি করছিলাম সেটা বললেও আপনি বিশ্বাস করবেন না। প্রফেসর কৌতূহলের সাথে নার্নিয়া সম্পর্কে জানতে চায়। আজ এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন।